সেদিন প্রায় ১ বছর পর আমার প্রাক্তন স্বামী আতিকের সাথে দেখা হয়েছিল। সঙ্গে তার বর্তমান স্ত্রীও ছিল। তার স্ত্রী পেশেন্ট আর আমি ডাক্তার। দীর্ঘ ৪ বছর রিলেশনের পর বিয়ে করে ২ বছরও সম্পর্কটা টিকিয়ে রাখতে পারিনি। ১ বছর আগে একবারও পিছনে না তাকিয়ে আতিক এত বছরের সম্পর্কটা কয়েক মুহূর্তে নিষ্ঠুরের মতো ভেঙে দিয়ে চলে গিয়েছিল। আর মাত্র ৪ ঘন্টা পর আমার ফ্লাইট ছিল। জীবনের সবকিছু হারিয়ে যখন নিঃস্ব হয়ে গিয়েছিলাম, ঠিক তখনই জীবনে এত বড় একটা সুযোগ এসেছিল। হাসপাতালে সবার থেকে বিদায় নিতে এসেছিলাম। হঠাৎ এক পুরুষ কণ্ঠের কারো কান্নায় আমার আওয়াজ ভেসে আসে কানে। কারো কিছু হয়েছে কিনা তা দেখার জন্য এগিয়ে যেতেই দেখলাম এক লোক নার্সদের সামনে হাত জোড় করে খুব কান্নাকাটি করছে আর বলছে, দয়া করে আমার স্ত্রীকে সুস্থ করে দিন। আর সেই লোকটি অন্য আর কেউ নয়, আমারই প্রাক্তন স্বামী আতিক। বুকের ভেতরটা আমার মুচড়ে উঠল। দ্রুত সেখান থেকে প্রস্থান করলাম। চেম্বারে গিয়ে মুখে মাস্ক আর গায়ে অ্যাপ্রন জড়িয়ে নিয়ে ফিরে এলাম। কাঁপা কাঁপা কণ্ঠে আতিককে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে আপনার ওয়াইফের? আতিক কান্না জড়িত কণ্ঠে বলল, আমার ওয়াইফ ৪ মাসের প্রেগনেন্ট। হঠাৎ ওর খুব পেইন হচ্ছিল। হাসপাতালে নিয়ে আসতে আসতে ও সেন্সলেস হয়ে পড়েছে। আতিকের স্ত্রীর প্রেগনেন্সির কথা শুনে আমার বুকের ভেতরটা আবারও মুচড়ে উঠল। আমাকে চুপ থাকতে দেখে আতিক আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। কাঁদতে কাঁদতে বলতে লাগলো, প্লিজ ডক্টর, আমার ওয়াইফের চিকিৎসা শুরু করুন। আরো অনেক কিছুই বলছিল হয়তো সে, কিন্তু আমার সেদিকে মন ছিল না। আমি চলে গিয়েছিলাম ১ বছর আগে, যেদিন আতিক হঠাৎ আমার সামনে এসে হাঁটু গেড়ে বসে আমার মুখের সামনে ডিভোর্স পেপার এগিয়ে দিয়েছিল আর বলেছিল, আমাদের ডিভোর্সটা করতেই হবে, না হলে আমি আমার বাবাকে বাঁচাতে পারবো না। আমি কেবল থ হয়ে আতিকের মুখের দিকে তাকিয়েছিলাম। বিস্মিত চোখে আতিককে জিজ্ঞাসা করেছিলাম, কি হয়েছে তোমার? আতিক, এসব কি বলছো তুমি? প্লিজ কোনো প্রশ্ন করো না, আমি কোনো উত্তর দিতে পারবো না। প্লিজ ডিভোর্স পেপারে সাইন করে দাও। সেদিন প্রথম আমি আতিকের চোখে জল দেখেছিলাম। ওর চোখের এক এক ফোঁটা জল এক একবার করে আমার বুকের ভিতরটায় আঘাত করছিল। তাই সাইন করে দিয়েছিলাম ডিভোর্স পেপারে, কোনো প্রশ্ন না করে। ভালোবাসার মানুষের জন্য একবার না হয় ত্যাগ স্বীকার করলাম। সেদিন কেবল আমাকে ভুলে যাওয়ার চেষ্টা করো আর পারলে ক্ষমা করে দিও বলেই আতিক চিরদিনের জন্য আমার থেকে দূরে চলে গিয়েছিল। আর আমি নিঃস্ব অসহায়ের মতো অশ্রুসিক্ত চোখে ওর চলে যাওয়ার পথের দিকে চেয়েছিলাম। চোখে প্রায় জল চলে আসছিল। চোখের পানিকে অনেক কষ্ট করে নিয়ন্ত্রণ করলাম। নিজেকে সামলে নিলাম। এগিয়ে গিয়ে মীরাকে চেক আপ করলাম। অবস্থা খুব একটা ভালো ছিল না। ইমিডিয়েটলি অপারেশন করতে হবে। এদিকে এই মুহূর্তে ডক্টর রাবেয়া ছাড়া ভালো কোনো ডক্টর ডিউটিতে নেই, আর তাকে সাহায্যের জন্য অবশ্যই আর একজন ডক্টর লাগবে। আতিক এখনো কেঁদেই যাচ্ছে আর মীরার মাথায় হাত বোলাচ্ছে। ১ বছর আগেও আমি ওর চোখের জল সহ্য করতে পারিনি, আর আজও পারলাম না। ক্যান্সেল করে দিলাম কানাডা যাওয়ার সবকিছু। হাতছাড়া করে দিলাম জীবনের সাফল্যের সবচেয়ে বড় সুযোগটাও। ভালোবাসার মানুষের জন্য আর একবার না হয় ত্যাগ স্বীকার করলাম। অতীতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম। হঠাৎ পিছন থেকে কেউ নাম ধরে ডাক দিল। পেছন ফিরতেই দেখি ডক্টর রাবেয়া আমার দিকে বিস্মিত চোখে তাকিয়ে আছে। ডক্টর রাবেয়া আমাকে জিজ্ঞাসা করলেন, তোমার না ফ্লাইট আছে? ওটির জন্য রেডি হচ্ছ যে, যাবে না তুমি? না রাবেয়া আপা, কি বলছো তুমি? এমন সুযোগ তুমি আর পাবে? পাগল হয়েছো নাকি? আমি মুচকি হেসে উত্তর দিলাম, অপারেশনটা আপনি একা করতে পারবেন না, তা আমি জানি। আর পেশেন্টের জীবনের থেকে কি ডাক্তারের ক্যারিয়ার বড়? রাবেয়া আপা বেশ কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন।
আমি তার চোখ দেখে স্পষ্ট বুঝতে পারছিলাম যে তিনি কিছু আন্দাজ করছেন। রাবেয়া আমাকে কোনো প্রশ্ন করার আগেই আমি সেখান থেকে এক প্রকার পালিয়ে গেলাম। অপারেশন শেষ। মীরার বাচ্চাটাকে বাঁচানো সম্ভব হয়নি। বাচ্চাটি আরো কিছুদিন আগেই পেটের মধ্যে মারা গিয়েছিল। মেয়েটা খুব অসুস্থ ছিল এবং পাগলামি করছিল। বাচ্চাকে হারানোর কষ্ট বেশ বড় একটা ধাক্কা হয়ে দাঁড়িয়েছে ওর জন্য। 2 দিন পর মীরা ঘুমাচ্ছে। আতিক মীরার হাতটা ধরে বসে আছে আর আমি দূর থেকে ওকে দেখছি। আচ্ছা আতিক, তোমার কি আমার কথা একটুও মনে নেই? যার চোখের গহীনে বারবার তাকিয়ে যেতে বলতে, তার চোখ দেখেই তুমি আজ চিনতে পারলে না? যার কণ্ঠস্বর না শুনে থাকতে পারতে না, তোমার নিঃশ্বাস থেমে যায় বলতে, তার কণ্ঠ এতবার শুনেও তুমি চিনতে পারলে না? যাকে ছাড়া তুমি বাঁচবে না বলতে, তাকে ছাড়া তুমি দিব্যি অন্য এক মেয়ের সাথে সুখে সংসার করছো। এখন আমি তোমার কাছে কেবলই এক বেগানা নারী। হায় রে আমার নিঠুর কবিতা, তবে কেমন ভালোবাসতে তুমি আমায়? না না, হয়তো আমারই অপারগতা, হয়তো আমার ভালোবাসায় খাত ছিল, হয়তো মীরার ভালোবাসা তোমায় আমার ভালোবাসা ভুলিয়ে দিয়েছে। নিজের অজান্তেই গাল বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। হঠাৎ একজন নার্স এসে বলল, ম্যাডাম, আপনাকে রাবিয়া ম্যাডাম ডেকে পাঠিয়েছেন। তাড়াতাড়ি চোখ মুছে বললাম, গিয়ে বলো আসছে। আচ্ছা। আমি চোখ ভালো করে মুছে নিয়ে রাবেয়া আপার রুমে চলে গেলাম। রাবেয়া আপার রুমে যেতেই তিনি আমার হাতে একটা খাম তুলে দিলেন। পরের দিন মীরার পাগলামি আরো বেড়ে গেছে। কিছুতেই খাওয়ানো যাচ্ছে না ওকে। এমন অবস্থায় একটা শিশু বাচ্চা ওর কোলে তুলে দেওয়াটা খুবই জরুরি ছিল। রাবেয়া আপার পরামর্শ অনুযায়ী আতিক এতিমখানায় ছুটেছে একটা বাচ্চা আনার আশায়। কিন্তু আমি জানি আতিককে খালি হাতে ফিরতে হবে। এই শহরে এত ছোট বাচ্চা পাওয়া অসম্ভব ছাড়া আর কিছুই না। আমি মীরার কেবিনে গেলাম একটা ছোট শিশুকে কোলে নিয়ে। দরজা খুলতেই কিছু একটা এসে সজোরে আমার কপালে আঘাত করলো। আমি কপালে হাত চেপে তাকিয়ে দেখলাম একটা চামচ। মীরা জিনিসপত্র সব ছুঁড়ছে আর চিৎকার করছে। নার্স দুজনের প্রায় নাজেহাল অবস্থা ওকে সামলাতে গিয়ে। আমি গিয়ে ওকে বলতে লাগলাম, মীরা শান্ত হও। না, আমি থামবো না। আগে আমার বেবিকে আমার কাছে এনে দাও। তোমরা সবাই আমার বেবিকে লুকিয়ে রেখেছো। ফিরিয়ে দাও আমার বেবিকে, ফিরিয়ে দাও বলছি। আমি ধীরে ধীরে এগিয়ে গিয়ে আমার কোলে থাকা 3 মাসের মেয়ে বাচ্চাটিকে মীরার কোলে তুলে দিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এতক্ষণ যে ইমোশনাল গল্পটি শুনছিলেন, গল্পটির নাম হচ্ছে ট্যাগ, যেটা শুনতে পাচ্ছেন আমার কণ্ঠে। এটির পরবর্তী পর্ব শুনতে পারবেন অ্যানাদার ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ।